আজকে আমরা চলেছি দার্জিলিংয়ের কিছু বিখ্যাত দর্শনীয় স্থান দেখতে, তাও আবার পায়ে হেঁটে। সেই মতো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্যের দিকে এবং যাওয়ার আগে ম্যাল থেকে একবার ঘুরে গেলাম। সত্যি সকালের এই শান্ত স্নিগ্ধ কোলাহলবিহীন ম্যালের সৌন্দর্য অসাধারণ। প্রথমেই দেখা হলো এর সাথে, তারপর একটু এগোতে এদের সাথেও দেখা হয়ে গেল। এরা কিন্তু খুবই ভদ্র, কারণ আমাদের থেকে কিচ্ছু কাড়াকাড়ি করলো না। ইনি তো আবার ক্যামেরার সামনে পোজও দিলেন। বলা হয়নি, আজকে আমাদের প্রথম গন্তব্য হলো বাবা মহাকাল মন্দির, যা ম্যালের একদম পাশের পাহাড়েই অবস্থিত। এই মন্দিরে যাওয়ার দুটি রাস্তা আছে, একটা ম্যালের ঠিক পাশের রাস্তা এবং অন্যটা হচ্ছে ভানু ভবনের ঠিক উল্টো দিকের রাস্তাটা। আমরা এই দ্বিতীয় রাস্তাটাই ধরেছিলাম। ফাইনালি অনেকটা রাস্তা চড়াই করে মন্দিরের সিঁড়ির কাছে এসে পৌঁছলাম। এই দেখুন জুতো চোরটিকে, মন্দির থেকে কারো জুতো চুরি করে পালাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাঝে মাঝেই মন্দিরের ঘণ্টার শব্দ শুনতে পাবেন। এই শীতের সকালের এরকম পাহাড়ি রাস্তায় মন্দিরের ঘণ্টার শব্দ কানে এলে সত্যি একটা আলাদা আধ্যাত্মিক জগতে প্রবেশ করে শরীর মন। আপনারা দার্জিলিংয়ের বাবা মহাকালের দর্শন করতে চাইলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসতে, কারণ সকালের এই শান্ত আধ্যাত্মিক পরিবেশ আপনি যে ধর্মের বিশ্বাসী হন না কেন অনুভব করতে বাধ্য। এই মন্দিরটি জুড়ে রয়েছে বিভিন্ন ছোট স্তূপ, নানা রঙের পতাকা, বৌদ্ধ চক্র এবং ঘণ্টা। এছাড়া চারিদিকের পাইনের ছায়া ও মেঘেদের খেলা, যা আকাশ ছুঁয়ে এই মন্দিরটিকে যেন শান্তি আর ঐক্যের মিলনস্থল হিসাবে পর্যটকদের মাঝে বিরাজমান করে রেখেছে। এটা হচ্ছে মা কালীর মন্দির, যা প্রধান মন্দিরের পাশেই অবস্থিত। এখানে এলে আপনারা দেখতে পাবেন কিভাবে হিন্দু ও বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। এই মন্দিরটি 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। বলা হয় এই স্থানে প্রাচীনকালে দুর্জয় লিং নামে একটি গুম্ফা ছিল, যেটা 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। 1782 খ্রিস্টাব্দে পুনরায় এই মন্দিরটি নির্মিত হয়। এটাই হচ্ছে বাবা মহাকালের প্রধান গর্ভগৃহ।
এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান সিংহদুয়ার। আর এই যে রেলিং দেওয়া রাস্তা, এটাই ম্যালের পাশ দিয়ে আসার রাস্তা। মন্দিরের পাশেই এই পাইনের জঙ্গলে এলে আপনি দেখতে পাবেন সুবিশাল পাইনের সারি মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং তার পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ উকি দিচ্ছে। এখন চলেছি আমাদের পরের গন্তব্য হ্যাপি ভ্যালি টি এস্টেট দেখতে। সামনে এই যে আঁকা বাঁকা পাহাড়ি জনপদটা দেখছেন, এটা সোজা নেমে গেছে লেবং কার্ট রোডে, আর এটাই কিন্তু আমাদের হোমস্টের সামনের রাস্তাটা। এই রাস্তা দিয়ে নামলেই সামনে দেখতে পাবেন হ্যাপি ভ্যালি টি এস্টেট। বাদিক গেলে আপনি দার্জিলিং বাজার হয়ে ঘুমের রাস্তা ধরতে পারবেন, আর ডান দিকে গেলে দার্জিলিং চিড়িয়াখানা যেতে পারবেন। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। আর এই যে রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে নিচে নেমে গেছে, এই রাস্তায় আপনাকে নিয়ে যাবে এদের নিজস্ব টি ফ্যাক্টরি এবং মিউজিয়ামে। ওখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের চায়ের সামগ্রী, চায়ের ধরন দেখতে পাবেন। অনেকটা নিচে নেমে পায়ে হেঁটে আবার উপরে আসতে হবে বলে আমরা আর অত দূরে গেলাম না। বলে রাখি, এখানে এলে গাড়ি ভাড়া করে আসাটাই বাঞ্ছনীয়। তবে নিচে নামতে না পারলেও কার্পেটের মতো বিছানো এই সুন্দর চা বাগান, দূরের ওই মাউন্টেন ভ্যালি আর ছবির মতো আঁকা দার্জিলিং শহর আমাদের সত্যি মুগ্ধ করেছিল। এটা হচ্ছে আলেকজান্ডার স্কোমার দ্য করস টুম অ্যান্ড মনুমেন্ট। আপনারা হয়তো অনেকেই এই স্থানটির বিষয় জানেন না, কিন্তু এটা দার্জিলিংয়ের খুব বিখ্যাত একটা স্থান এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা হেরিটেজ সাইট। আপনি যদি লেবং কার্ট রোড ধরে হাঁটতে থাকেন এবং দার্জিলিং জুয়ের দিকে হয়, তাহলে হ্যাপি ভ্যালি টি এস্টেট পেরিয়ে রাস্তার ডান দিকে এই স্থানটি আপনার চোখে পড়বে। এবার বলি, কে এই আলেকজান্ডার স্কোমার দ্য করস? ইনি 4 এপ্রিল 1784 সালে হাঙ্গেরিতে জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন ওই সময়কার একজন বিখ্যাত হাঙ্গেরিয়ান ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, প্রাচ্যবিদ এবং ভ্রমণকারী। ইনিই প্রথম তিব্বতী ইংরেজি অভিধান ও ব্যাকরণ রচনা করেন। 1842 সালে তিব্বতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শুধুমাত্র দার্জিলিং পর্যন্ত আসতে পেরেছিলেন। ভ্রমণের সময় ইনি তরাইতেই অসুস্থ বোধ করেন এবং দার্জিলিংয়ে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মহান আত্মার সম্মানে দার্জিলিংয়ে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। দার্জিলিং পাহাড়ের আবিষ্কারক এবং দার্জিলিং শহরের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল জর্জ ডব্লিউ আইলমার লয়েডের সমাধিও এখানেই রয়েছে, আলেকজান্ডার কসমো দ্য করসের সমাধির কাছেই। ঔপনিবেশিক দার্জিলিংয়ের ইতিহাস আসলে শুরু হয় ক্যাপ্টেন লয়েডের দার্জিলিংয়ের ঘুমের ওল্ড গোর্খা স্টেশনে 1828 সালে আগমনের মাধ্যমে। দার্জিলিং জুয়ের দিকে যেতে যেতে রাস্তার ডান দিকে চোখে পড়ল এই সুন্দর সাজালো দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। এর স্থাপন হয় 1948 সালে। এটা হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা।
এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ কি জানেন? একমাত্র এখানে এলেই আপনি দেখতে পাবেন অত্যন্ত বিরল প্রাণী রেড প্যান্ডা, যা সারা ভারতবর্ষের একমাত্র দার্জিলিংয়ে রয়েছে এবং চায়নার কিছু জায়গায় এদের দেখতে পাওয়া যায়। বলা হয় ভারতবর্ষের একমাত্র দার্জিলিংয়ের এই সুন্দর শীতল এবং মনোরম আবহাওয়াই ওদের প্রজননের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী। এই চিড়িয়াখানাটি 1958 সালে স্থাপিত হয়েছিল। এর উচ্চতা 7000 ফুট এবং এটি ভারতের সবথেকে উচ্চতম চিড়িয়াখানা। এটি ভারতের সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের রেড পান্ডা প্রোগ্রামের কেন্দ্র হিসেবে কাজ করে এবং আপনারা জেনে খুশি হবেন যে এটা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের সদস্য।
চিড়িয়াখানাটি মূলত আলপাইন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া প্রাণীদের প্রজননের জন্য বিখ্যাত, যেগুলি হল স্নো লেপার্ড, বিপন্ন হিমালয়ান নেকড়ে এবং রেড পান্ডা। বলে রাখি, এই চিড়িয়াখানার নামকরণ হয়েছে সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর নামে। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য নাইটিঙ্গেল পার্ক দেখতে। বলে রাখি, এই ভিডিওটি কিন্তু আমাদের দার্জিলিং ট্রিপের শেষ ভিডিও। এই পার্ক হলো একটি মনোরম ভ্রমণ স্থান দার্জিলিংয়ের, যা হিমালয় তুষারাবৃত চূড়াগুলিকে দুর্দান্তভাবে উপভোগ করার জন্য উল্লেখযোগ্য। কিন্তু আজকে আকাশ মেঘলা থাকার কারণে আমরা সেরকম কিছু দেখতে পাইনি। বলা হয়, ব্রিটিশরা যখন ভারত শাসন করছিল তখন এটি স্যার টমাস টার্টারের বাংলোর ব্যক্তিগত আঙ্গিনায় পরিণত হয়েছিল। 1934 সালে এক ভূমিকম্পের কারণে এই পার্ক একেবারে ধ্বংস হয়ে গেছিল। পরে অবশ্য এটিকে আবার তৈরি করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।